কলকাতার টালিগঞ্জের গলিতে একটা পুরনো দোতলা বাড়ি আছে। খানিকটা ভাঙা দেওয়াল, উঠোনে একটা নিম গাছ, আর সিঁড়িতে শ্যাওলার দাগ। এই বাড়িতেই থাকে রাহুল দাস, মাস মাইনের একজন সাধারণ ছেলে। বাবা নেই, মা আছেন, নাম সন্ধ্যারানী দাস। ছেলের মুখের দিকে তাকিয়েই সংসার করেন। আর এই বাড়িতেই কিছুদিন আগে বউ হয়ে এসেছে তিয়াশা রায়চৌধুরী। মা, আপনি কিছু খাবেন? না মা, এই তো খেলাম চা। তুমি কিছু খেয়েছো? আমি খাবো, রাহুলও খাবার খেয়ে বেরোবে একটু। ঠিক আছে, তুমি ওকে খাবার দাও। মা। এই বলে চলে যায় তিয়াশা। ওদিকে চেয়ারে বসে আছে রাহুল। কাজ খুঁজতে বেরোবে সে কিছুক্ষণ পর। সে বুঝছে বাবার পেনশন দিয়ে সংসার চলছে ঠিকই, তবু মাসের শেষে সকালে কি রান্না হবে সেটা নিয়েই ভাবতে হচ্ছে। কি গো? আমার খাবার খাওয়া হয়ে গিয়েছে, বুঝলি? তুই খেয়ে নিস, আমি চললাম। রাহুল চলে গেল। বাইরে গরম বেশ পড়েছে। এদিকে তিয়াশা ঘরে একা বসে ফোনে কথা বলছে। তার বাবা ফোন করেছেন। তুমি কি করছো বাপি? নিজের ওপর খেয়াল রাখো, আমি ভালো আছি। বললাম তো বাপি, দরকার হলে ঠিক ফোন করব, চিন্তা করো না। বাই, টাটা। তিয়াশার বাবা অরিন্দম রায়চৌধুরী বালিগঞ্জের নামকরা ব্যবসায়ী, 100 কোটি টাকার সম্পত্তির মালিক। বড় বাংলো, গাড়ি, চাকর বাকর, রাজবাড়ির মতো জায়গা ছেড়ে আজ টালিগঞ্জের এই ভাঙা গলিতে এসেছে শুধু একটা কারণেই তিয়াশা। কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভালোবাসা। রাহুলের সাথে পরিচয় হয়েছিল কলেজে। রাহুল তখন পার্ট টাইম টিউশনি করত, নিজের খরচ নিজেই চালাত, মাথা মতো করত না কারো কাছে। সেই সোজা মেরুদণ্ডের ছেলেটাকে বড্ড ভালো লেগে গিয়েছিল তিয়াশার। না না, এটা হতে পারে না। এই রাজপ্রাসাদ, তার একমাত্র রাজকন্যা তুই, আর তুই কিনা যাবি ওই বস্তি ঘরে? না বাপি, রাহুল প্রচন্ড ভালো ছেলে। ওর মতো এরকম সোজা সাপটা সৎ ছেলে আমি আর কাউকে দেখিনি। কিন্তু মা, সদ ধুয়ে তো আর জল খাবি না। তুই ভাব ওদের আর্থিক অবস্থাটা, ওরা কোন জায়গায় থাকে। তো সমস্ত আদব কায়দার ভারও নিতে পারবে তো? তুই গাড়ি করে কলেজে যাস, তুই যে সমস্ত ড্রেস পরিস, কসমেটিক্স ইউজ করিস, সেগুলো রাহুল তোকে কিনে দিতে পারবে তো? বাড়ির মধ্যে তোর হাতে হাতে জিনিস দেওয়ার জন্য সব সময় বাড়ির মধ্যে লোক ঘুরে বেড়ায়, সেগুলো তুই ওখানে গিয়ে পাবি তো? দেখ মা, যা করবি ভেবে করবি। না বাপি, আমি ওকেই ভালোবাসি, আর বিয়ে করলে আমি রাহুলকেই করব। বাবা রাজি হননি প্রথমে, কিন্তু তিয়াশা একগুঁয়ে মেয়ে। শেষমেশ বিয়ে হয়েছিল, সাদাসিধে ছোট করে। কিন্তু পাড়ার লোকেরা অবশ্য ছাড়েনি। গলির মোড়ে চায়ের দোকানে প্রত্যেক দিন চর্চা হতো। শুনেছ, এত দেখতে সুন্দর রানীর মতো মেয়ে এসে ঘর করছে নাকি রাহুলের সাথে? কি কপাল রাহুলের! এত সুন্দরী মেয়ে সে আবার এখানে এসে রাহুলের সাথে সংসার করছে। দেখো গিয়ে তার পিছনে আবার কোনো কুৎসা আছে কিনা। ঠিকই বলিস, বুঝলে, কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে। তাই সত্যি, বুঝলে, আমাদের রবীন্দ্র তো বিয়েই হচ্ছে না, সে আবার বড় চাকরি করে। তাহলেই ভাবো। তা যা বলিস, একটু বাঁদরের গলায় মুক্তোর মালা, বুঝলে। এ বিয়ে টিকবে না, দেখে নিও। এটা নিশ্চয়ই মাথা খারাপ, নিলেই ভাঙা বাড়িতে কেউ আসে। তিয়াশার কানে সবই আসতো আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে, কিন্তু সে চুপ করে শুনত, মুখে কিছু বলতো না, শুধু মনে মনে হাসত। কারণ সে জানত সে নিজে কি আর সে কি চায়, তাকে অন্যের কথায় টলানো যাবে না। রাহুল অবশ্য কষ্ট পেত। রাতে শুয়ে মাঝে মাঝেই বলতো, তিয়া, তুই যদি না আসতিস অনেক ভালো থাকতিস, জানিস। তুই কেন আমাকে বিয়ের আগে একবারও জানালি না যে তুই এত বড় লোক ঘরের মেয়ে? কেন? জানলে তুমি কি করতে? কিছুই না, অন্তত বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতাম না। তুই যেভাবে ছোট থেকে বড় হয়েছিস সেটা আমার কল্পনারও বাইরে।
তুই কলেজ যেতিস গাড়ি নিয়ে, যাতে আমি দেখতে না পাই, তাই অনেক দূরে গাড়ি দাঁড় করিয়ে হেঁটে কলেজে এসে ঢুকতিস। আমি কিন্তু জানতাম। আর তুই কেন আমার কাছে আড়াল করেছিলি তিয়া? কেন করেছিলি? তুমি না থাকলে আমি ভালো থাকতাম না, এটুকু বোঝো। আরে তিয়া, এটাকে ভালো থাকা বলে না। তুই পাগলের মতো সবকিছু আমার কাছ থেকে লুকিয়ে গেছিলি। এমনকি তুই তোর বাবার পরিচয়টাও আমাকে বিয়ের আগের দিন দিয়েছিস। তুই কেন তার আগে একবারও পরিচয়টা দিলি না আমায়? হ্যাঁ, আমার যতই কষ্ট হতো আমি তাও রাজি হতাম না। তোর বাবার সামনে আমার আমার নিজেকে খুব অপরাধী লাগে। ও, এটাতে অপরাধী লাগছে? আর তুমি যে আমায় তুই তুই করছো সেটা? মাস 6 পরের কথা। রাহুলের একটা ছোট্ট ব্যবসার স্বপ্ন ছিল। পাড়ারই এক পরিচিত সুবীর মণ্ডল বলেছিল, আমার সাথে পার্টনারশিপে নামো, লাভ হবে। রাহুল বিশ্বাস করেছিল, জমানো কিছু টাকা দিয়েছিল তাকে। কিন্তু ব্যবসা মার যায়, আর তারপরেই সুবীর উধাও। এদিকে কাঁচামাল কিনতে যে ধার করা হয়েছিল সেই টাকা বাকি 2,50,000 টাকা। পাওনাদার হলেন পাড়ার সবচাইতে বড় লোক নবকুমার সাহা। গলির মাথায় তার ওষুধের পাইকারি দোকান। এলাকায় তার একটু দাপট আছে। গরিবের ঘাড়ে পা দিয়ে হাঁটতে তিনি ভালোই পারেন। একদিন বিকালে নবকুমার এলেন, সাথে দুজন লোক। উঠানে দাঁড়িয়ে চিৎকার শুরু করলেন তিনি, রাহুল, এই রাহুল, বাইরে আয়। আর কতদিন লুকিয়ে থাকবি? টাকা দে আমার। রাহুল বেরিয়ে এলো মাথা নিচু করে। দাদা, একটু সময় দিন, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ? সময়? তোর মতো লোক আবার সময় চায়? তুই তো নিজেই ধার রে, কোথা থেকে দিবি? শুনলাম বাড়িতে বউ এনেছিস, তা বেশ ভালো ভালো। তাহলে এক কাজ কর বুঝলি, তোর বউ আর মাকে পাঠিয়ে দিস, কেমন? আমার বাড়ির কাজগুলো করে ধারের টাকাটা না হয় মিটিয়ে দেবে। কি বলিস? হ্যাঁ? পাশে দাঁড়িয়ে সন্ধ্যারানী দেবী চোখ মুছলেন আঁচলে। তিয়াশা বারান্দায় দাঁড়িয়ে সব শুনছিল। সে এগিয়ে এলো এবার। দাদা, কত টাকা বাকি? তিয়া, তুমি ভেতরে যাও। কিন্তু বলেছি ভেতরে যাও। কেন কেন? তুমি বুঝি আমার টাকা শোধ করবে? হ্যাঁ? ভিখারি বউয়ের ডায়লগ দেখেছ? হ্যাঁ, এমন করে বলছে যেন মনে হয় কোটিপতি। রাহুলের চোখে রাগ নয়, অপমান। সে বউয়ের টাকায় ঋণ শোধ করতে পারবে না, এটা তার অহম নয়, আত্মসম্মান। কিন্তু নবকুমার থামলেন না। কি রে বউ, কি হলো? দিতে পারবি 2 লক্ষ টাকা? দেখেছিস করে দিন চোখে? হ্যাঁ, তুই বড্ড ভিখিরি রে। তুই যে কি ভিখিরি হয়ে গেছিস নাকি ওর সাথে থাকতে থাকতে? সেটুকুই যথেষ্ট ছিল। তিয়াশার চোখ দুটো লাল হয়ে এলো। সে রাহুলের দিকে তাকালো একবার, তারপর ফোনটা হাতে নিয়ে ফোন করলো তার বাবাকে। বাপি, তোমার অ্যাকাউন্ট থেকে এক্ষুনি আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ট্রান্সফার করো। ওপাশ থেকে অরিন্দম রায়চৌধুরী কিচ্ছু জিজ্ঞেস করলেন না। মেয়েকে চেনেন তিনি, সঙ্গে সঙ্গেই টাকা পাঠিয়ে দিলেন। 3 মিনিটও লাগলো না। তিয়াশা ফোনে ব্যাংকিং অ্যাপ খুলল, নবকুমার সাহার নাম্বার নিল রাহুলের কাছ থেকে। তারপরেই সরাসরি ট্রান্সফার করলো 5 লক্ষ টাকা। আর তারপরেই ফোনটা বাড়িয়ে ধরল নবকুমারের দিকে। দেখুন, আপনার পুরো টাকা চলে গিয়েছে, আর তার সাথে আরো 50% সুদ, তার মানে ডাবল, তাই তো? নবকুমার হাঁ করে তাকিয়ে রইলেন। তিয়াশা থামল না, বলল, আর শুনুন, আমার বরকে আপনি ভিখিরি বলেছেন, আমার শাশুড়িকে আপনি অপমান করেছেন। আমার বাপিকে আপনি চেনেন? অরিন্দম রায়চৌধুরী, বালিগঞ্জের নামকরা ব্যবসায়ী। আমার বাবার 100 কোটি টাকা, হয়তো তার থেকেও বেশি সম্পদ আছে। কিন্তু আমি সেটা বলতে আসিনি। আমি বলতে এসেছি, যে মানুষ মাথা নত না করে বাঁচে সে কোনোদিন গরিব না, আর যে মানুষ টাকার জোরে অন্যকে ছোট করে সে হচ্ছে আসলে দরিদ্র। ও আর একটা কথা,
যাবার সময় আপনি না হয় আমাদের ঘরটা একটু মুছে দিয়ে যাবেন, ভাববেন না আবার আপনাকে এটা বিনা পয়সাতে করাচ্ছি। এর জন্যই আপনাকে এক্সট্রা 2,50,000 টাকা দিয়েছি। গলিতে যেন নিঃশব্দতা নামল। নবকুমার সাহার মুখ তখন পাথরের মতো। ধীরে ধীরে তিনি মাথা নামালেন, তার গলা কাঁপছিল। মা মা আমি আমি ক্ষমা চাইছি, আমি বুঝতে পারিনি। ক্ষমা আমার কাছে নয়, আমার শাশুড়ির কাছে চাইতে হবে। নবকুমার সন্ধ্যারানী দেবীর দিকে ফিরলেন, হাত জোর করলেন তিনি। বৃদ্ধ মহিলা কিছু বললেন না, শুধু চোখ মুছলেন। নবকুমার এরপর চলে গেলেন। রাগ করলে? তুই কেন করলি এটা? আমি আমি নিজে পারতাম। তুমি পারতে, কিন্তু কতদিন একা লড়বে? আমি তোমার বউ, এই সংসারটা তো আমারও, তোমার কষ্ট তো আমারও কষ্ট। সেই দিনের পর টালিগঞ্জের সেই গলিতে আর কেউ রাহুল দাসকে নিয়ে হাসাহাসি করেনি। সবাই জেনে গিয়েছিল রাহুলের বউ কোটিপতির মেয়ে। কিন্তু তিয়াশা নিজে সেটা কখনো পরিচয় হিসেবে দেয়নি। সে পরিচয় দিত শুধু একটাই, আমি রাহুল দাসের বউ। কারণ সে জানত ভালোবাসার মানুষের পাশে থাকাটাই সবচাইতে বড় পরিচয়। আর টাকা, টাকা তো শুধু একটা হাতিয়ার। সঠিক সময়ে সঠিক কাজে লাগালে সেটাই হয় মর্যাদা, আর ভুল করে অহংকারে লাগালে সেটাই হয় অভিশাপ।